Welcome back to another video in my channel English with Gobindo sir. আজকে আমাদের টপিক হচ্ছে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে নেওয়া স্ট্রং রুটস। আজকে এই টপিকের পুরো এক্সপ্লেনেশন করে আমি তোমাদের বোঝাবো। তার প্রথমে বলি যে আজকে আমার পুরো বিষয়টা একসাথে বোঝানোর জন্য এই লেখাগুলো খুব ছোট ছোট হয়ে গেছে, তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে তোমাদের ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে তার একটা পুরোটা স্ক্রিনশট নিয়ে এবং যে জায়গাতে আমি পড়াবো সেই জায়গাটা জুম করে ভিডিওটা তোমরা পড়াটা একটু অ্যাডজাস্ট করে দেখো, তাহলে তোমাদেরই অনেক ভালো হবে। আমি কারণ একটা ভিডিওর মধ্যে সব বিষয়টা আনার জন্য লেখাগুলো অনেক ছোট হয়ে গেছে, তাই সবকে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা একবার তোমাদের ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে সেটা জুম করে আমার সাথে একটু পড়াগুলো দেখো। কারণ আজকে এই যে বিষয়টা, সেই বিষয়টার মধ্যে তোমাদের থার্ড সেমিস্টার 3টি এমসিকিউ কমন পাবে, এতটুকু আমি তোমাদের এই ভিডিওতে গ্যারেন্টি দিতে পারি। সেই জন্য আমি এত তোমাদের জন্য প্রতিটা প্রশ্ন বিচিত্রা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এবিটি সব কিছু দেখে আজকে এই সব পয়েন্টগুলো তুলে ধরেছি। তার জন্য লেখাগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে, সেই জন্য সবকে রিকোয়েস্ট করে বলছি যে একটু বড় করে দেখো। আর আমি তোমাদের এই একই রকম ভাবে রাইডার্স টু দ্য সি তোমাদের পড়িয়েছি। যারা এখনো দেখো নাই তারা আমার চ্যানেলে গিয়ে রাইডার্স টু দ্য সি ইংলিশ উইথ গোবিন্দ স্যার বলে সার্চ করো, তোমরা পেয়ে যাবে। সেম একইভাবে ওখান থেকেও তোমরা 5 নাম্বার তোমাদের কমন পাবে পরীক্ষাতে। তাই আর বেশি কথা না বলে আমি আজকের টপিক আসছি, সবাই বুঝতে পারছো। একটু স্ক্রিনশট করে কোয়ালিটি বাড়িয়ে তোমরা একটু স্ক্রিনশট করে নাও। আমি সবার স্ক্রিনশট হয়ে গেছে। এরপর দেখো, এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফির মধ্যে পার্থক্য হচ্ছে যে অটোবায়োগ্রাফি হচ্ছে যে নিজের জীবনীটা নিজেই লেখে, তাকে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। এবং বায়োগ্রাফি কোনটা, ধরো আমার বিষয় বা আমার জীবনী নিয়ে অন্য কেউ লিখছে, সেটা হচ্ছে বায়োগ্রাফি। কিন্তু যদি আমি আমার নিজেরই ছোটবেলার কাহিনী লিখে তুলি তাহলে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। স্যাম এপিজে আব্দুল কালাম নিজের চাইল্ডহুডের ঘটনাটা তুলে ধরেছে এই স্ট্রং রুটস এর মধ্যে। এটা পাবলিশড হয়েছে কত 1999। এরপর হচ্ছে আমাদের মেন প্রোটাগনিস্ট হচ্ছে যে আব্দুল কালাম। এবার তোমাদের মনে হয় যে স্ট্রং রুটস কেন নামটা দিয়েছে। স্ট্রং রুটস একটা গাছ কতটা শক্তিশালী হবে সেটা শুধুমাত্র তার শিকড় দেখে বোঝা যায়। মানে তার ভিতটা, তার শুরুটা কেমন জায়গা থেকে হচ্ছে, তার পরিপ্রেক্ষিতেই সেই গাছটা আমরা জানবো যে কিরকম হবে। সেম একইভাবে একটি পরিবার যেমন ভাবে হবে তেমন ভাবেই সেখানে ছেলে বা মেয়ে বা শিক্ষার্থী সবাই সেরকম ভাবেই তৈরি হবে, যেমন পরিবেশ সেরকম। তাই এই পড়াটার মধ্যে তার ছোটবেলার কাহিনী এবং তার ছোটবেলার পরিবেশ সে নিয়েই তুলে ধরেছে। এখানে দেখো যে আমাদের চারটা এটাতে ক্যারেক্টার আমরা দেখতে পাবো: জৈনাল আবদিন, আসিয়াম্মা, আব্দুল কালাম আর পক্সি লক্ষ্মণ শাস্ত্রী। এরপর দেখো আমাদের এই পড়াটা শুরু হচ্ছে যে এপিজে কোথায় জন্মগ্রহণ করেছে। এপিজে born Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state। তাহলে মাদ্রাজ স্টেটের যে রামেশ্বরম বলে যে একটা আইল্যান্ডের শহরের আইল্যান্ডের কি করেছে, সে জন্মগ্রহণ করেছে, যেটা মাদ্রাজ স্টেটের মধ্যে ছিল। এরপর তার বাবার নাম হচ্ছে জৈনুল আবদিন।
তার মায়ের নাম হচ্ছে কি আসিয়াম্মা। এরপর তার বাবা মা তাদের এলাকাতে কি ছিল, অ্যান আইডল কাপল নামে পরিচিত ছিল। এরপর আমরা দেখছি যে জৈনাল আবদিনের কি কি কোয়ালিটি বা কি কি গুণাবলী আমরা এই টেক্সটের মধ্যে দেখতে পাবো, সেগুলো দেখো আমি একটা একটা করে পয়েন্ট করে সব লিখে দিই। তোমাদের এই যে পয়েন্টস গুলো আমি লিখেছি, তোমরা একটা সবাই জুম করে এই সাইডটা দেখো। আবদিন জৈনুল আবদিনের দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা আমি এফোর্ট দিয়ে তোমাদের জন্য এই নোটসটা তৈরি করেছি। দেখো আমি লিখেছি যে অ্যাভয়েডেড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারি ইন হিজ ডেইলি লাইফ। সে তার প্রতিদিন জীবনে যেগুলো অপ্রয়োজনীয় আরাম, যতটা প্রয়োজন দরকার ততটাই প্রয়োজন সে কি করতো, গ্রহণ করতো। আর যেগুলো বেশি প্রয়োজন নেই সেগুলাকে তিনি এড়িয়ে চলতেন তার তার ডেইলি লাইফ, মানে প্রতিদিনের জীবনে। তারপর তার আরেকটা কি বলে, হ্যাড নেদার মাচ ফর্মাল এডুকেশন নট মাচ ওয়েল। তার না বেশি ছিল লেখাপড়া, না বেশি ছিল তার কাছে টাকা পয়সা। 3 নাম্বার পয়েন্ট বলছে গ্রেট ইননেট উইজডম। তার একটা অভ্যন্তরীণ যে কোনো জিনিসকে বোঝানোর ক্ষমতা তার একটা ছিল, এবং ট্রু জেনারসিটি অফ স্পিরিট, তিনি প্রতি মানুষের প্রতি দয়ালু ছিলেন। ডিপ এখানে হচ্ছে যে ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন ওয়াটার অ্যান্ড সে এ প্রেয়ার ক্যারি ফর ইনভ্যালিডস। মানে হচ্ছে তিনি কি হতেন, প্রতিদিন তাদের মসজিদে কি হতেন, নামাজ পড়তে যেতেন, এবং সেই নামাজ পড়ার পর বা তারা নামাজ পড়ার পর যখন সে তার মসজিদ থেকে বার হতো, সে বার হওয়ার সময় বিভিন্ন কাস্টের মানুষজন তার জন্য অপেক্ষা করত, যাতে তাদের যে আনা জলের মধ্যে সে একটা মন্ত্র বলে দেয়। মন্ত্র বলে দেওয়ার পর সেই জল তারা অসুস্থ, তাদের বাড়ির যারা অসুস্থ তাদের জন্য নিয়ে যেতেন, এবং সেই জল পান করে তারা অনেকেই সুস্থ হয়ে তাকে ধন্যবাদ জানাতে আসতেন। এই জন্য আমি এই পয়েন্টটা লিখেছি, ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন ওয়াটার অ্যান্ড সে এ প্রেয়ার ক্যারি ফর ইনভ্যালিডস। তারপর তার একটা কি আর বৈশিষ্ট্য ছিল, যে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল তামিল। তাহলে সে তামিল ভাষায় যেহেতু সবাই জানে, সেই জন্য যেগুলো কঠিন কঠিন আধ্যাত্মিক বিষয়ের ব্যাখ্যা সেগুলা তিনি সহজ করে তামিল ভাষায় সাধারণ মানুষকে বুঝিয়ে দিতেন। তারপর তার একটা দেখা যাচ্ছে যে স্টার্টস হিজ ডে এট 4 AM বাই রিডিং দ্য নামাজ। সে ভোরের নামাজ 4টার সময় পড়ে তার দিন শুরু করত। তারপর তিনি কোথায় চলে যাচ্ছেন, 4 কিলোমিটার হেঁটে তার নিজের নারকেলের বাগানে, কোকোনাট গ্রো। আর যখন ফিরে আসার সময় 6টা নারকেল তার কাঁধে বেঁধে, কাঁধে ঝুলিয়ে সে নিয়ে আসতেন। দেখো আমি লিখেছি এই রুটিনটা তিনি কতদিন তক চালিয়েছিলেন, লেট 60s পর্যন্ত। দে দে বলতে এখানে দে বলতে দুজনকে বোঝাচ্ছে, এপিজে আব্দুল কালাম আর জৈনুল আবদিন। তারা কি করতেন, চান্টেড দ্য প্রেয়ার, ইভিনিং প্রেয়ার, যে তারা সন্ধ্যার যে প্রেয়ার সেটা কি করতেন, তারা অ্যারাবিক ভাষায় বা আরবিক ভাষাতে উচ্চারণ করতেন। তারপর তার বাবা তাকে সবসময় বোঝাতেন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। মানে অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, যখন তুমি কোনো একটা সমস্যার সম্মুখীন হবে তখন তোমার মধ্যে যে ওই সমস্যা সমাধান করার নিজের যে বৈশিষ্ট্য বা গুণাবলীগুলো বার হবে বা যেগুলা বিকশিত হবে সেগুলাকেই বোঝানো হচ্ছে। যে যখনই তোমার যত তুমি প্রতিকূলতার মধ্যে আসবে ততটাই তুমি কি হবে, তোমার নিজের যে ভিতরের গুণাবলীগুলো তার বহিঃপ্রকাশ করতে পারবে। এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলো কালামের জীবনে এক নতুন নতুন চিন্তা ভাবনার শুরু করে, এবং সে বলেছে, কালাম বলেছে যে সে তার জীবনে তার বাবাকে এবং তার নিজের জগৎ সায়েন্স এন্ড টেকনোলজিকে তাকে কি করে অনুকরণ করেছে বা ইমুলেটস করেছে। এরপর যদি আমি আসেম্মা
আসিমা হচ্ছে কি কালামস মাদার। তিনি কি ছিলেন? অ্যান আইডিয়াল হ্যাপম্যান। তিনি কি যে একজন আদর্শ সাহায্যকারী ছিলেন। কার কাছে? তার বাবার কাছে একজন স্ত্রী হিসাবে, তার ছেলেদের কাছে একজন আদর্শ মা হিসাবে। তারপর দেখো এখানে দিয়েছে হার ফরবিয়ার্স ডিস্টিংগুইশ হ্যাভিং বেস্টওয়েড দ্য টাইটেল বাহাদুর বাই দ্য ব্রিটিশ। ব্রিটিশরা কি করেছিল? তার মায়ের মানে কালামসের মায়ের মানে মামা বাড়িতে তারাকে একটা উপাধি নিয়েছে, সে উপাধিটার মধ্যে বাহাদুর। সেটা কারা দিয়েছিল? ইংরেজরা। এরপর দেখো আমি এইখান থেকে তীর দিয়েছি এবং এই দিক থেকে তীর নামিয়েছি। আব্দুল কালাম এবং আসিমা তারা দুজন সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে কলা পাতার ওপরে চাল এবং অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ সার্ভ এবং বাড়ির আচার এবং বিভিন্ন জিনিস দিয়ে খেত। সেগুলো আমি লিস্ট দিয়ে দিয়েছি যে তারা কি কি খাবার খেত। এটা দিয়েও কোয়েশ্চেন আসে, দেখো এখানে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এরপর আমরা আসি এপিজে আব্দুল কালাম নিয়ে। born তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। এটা আমি আগেই যে সে কি করেছে, যে মাদ্রাজ স্টেটের রামেশ্বরম বলে একটা যে দ্বীপ, সেই দ্বীপে সে তামিল বংশে জন্মগ্রহণ করেছিলেন। সে কি ছিল? একটা ছোট খাটো এবং যে দেখতেও অতটা ভালো নয় সেই ছেলে ছিলেন। সে প্রোভাইডেড ফুড, মেডিসিন এবং ক্লোথিং। তার বাবা মা বা তার বাবা তাকে যেগুলো প্রয়োজনীয় জিনিস, যেমন একটা মানুষের কি জামা চাই, মানে পোশাক চাই, খাবার চাই এবং ওষুধও চাই, এগুলো পেলেই তার জীবনে কি সঠিকভাবে তার চলতে থাকে। সেই জিনিসগুলো সবই তার বাবা মা তাকে দিতেন। এরপর এখানে লিখেছি আমি, দেখো টেক অ্যান্ড টু ইভিনিং প্রেয়ার্স। আমি ওই যে ইভিনিং প্রেয়ার্সে যে তারা কোন ভাষাতে প্রার্থনা বলতো সেটাও কোশ্চেন হয়, কোন ভাষাতে? অ্যারাবিক বা আরবিক। এরপর তাদের একটা বাড়ি নিয়ে এক্সপ্লেনেশন হয়েছে, অ্যানসেস্ট্রাল হাউস। অ্যানসেস্ট্রাল হাউস মানে হচ্ছে পূর্বপুরুষের বাড়ি। যে বাড়িটা কবে তৈরি হয়েছিল? মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। দেখো প্রতিটা এইগুলোই কোয়েশ্চেন, এর বাইরে কোনো কোয়েশ্চেন হয়ই না এই স্টোনোটস টেক্সট থেকে। সেই জন্য আমি প্রথমে এখানে লিখে দিয়েছি যে থার্ড সেমিস্টার 3 এমসিকিউ কমন। 3টা এমসিকিউ তোমাদের এখান থেকে এক্সামে আসে, আর এই 3টা তোমাদের আজকের যে আমি বোঝাচ্ছি তার মধ্যে দিয়ে তোমাদের কমন আসবে। এরপর দেখো যে তারপর কি বললাম আমি, যেটা তৈরি হয়েছিল কি লাইমস্টোন এবং ব্রিক দিয়ে অন দা মস্কিউ স্ট্রিট ইন রামেশ্বরম। কোথায়? রামেশ্বরমের যে শিবা টেম্পল যাওয়ার পথে তাদের বাড়ি, এবং সেইখান থেকে তাদের বাড়ি থেকে রামেশ্বরমের যে শিবা টেম্পল তার দূরত্ব হচ্ছে 10 মিনিট হাঁটার পথে। তাহলে দেখো এখানে আমি লিখিয়ে দিয়েছি যে 10 মিনিট ওয়াক টু রামেশ্বরম শিবা টেম্পল। ঠিক আছে। কালাম emulates his father his own world of science and technology। আমি আগে বললি যে কালাম তার বাবাকে অনুকরণ করেছে তার নিজের দুনিয়া, সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে। তারপরে দেখো আমি আরো পয়েন্টসটা দেখো কি লিখেছি যে হিজ ফাদার ওয়ার্ডস ফিল্ড হিম উইথ স্ট্রেঞ্জ এনার্জি এন্ড এনথুসিয়াজম। মানে তার বাবার কথাগুলো তার মধ্যে একটা আলাদা শক্তি এবং অনুভূতি তৈরি করে দিত, বা একটা আলাদা উদ্বেগ তৈরি করে। কারণ ওর বাবাকে ও জিজ্ঞাসা করেছিল যে বাবা, তুমি যে এই যে প্রার্থনা বলে দিচ্ছ ওদের জলে, ওরা জলটা নিয়ে যাচ্ছে সেই অসুস্থটা সুস্থ হয়ে ফিরে আসতে, তাহলে এর মধ্যে কি রহস্য? ওর বাবা ওকে বুঝিয়েছিল যে দেখো যখন তুমি প্রার্থনা করবে তখন তোমার কোনো কাস্ট টাস্ট কিছু বুঝে না, কোন বংশ কোন জাত কিছু বুঝে না। শুধুমাত্র তুমি যখন কি করবে যে প্রার্থনা করবে তখন তোমার ওইগুলো তো কোনো মাইন্ডে আসবে না, এবং কি এই প্রার্থনার মধ্য দিয়ে দুজনের মধ্যে একটা কানেকশন তৈরি করে দেয়, সংযোগ তৈরি করে। কারণ দেখো শুনো, যে তুমি ধরো একটা
এমন জায়গাতে পৌঁছেছি যেখানে তুমি রাস্তা কিছুই জানো না। তো তুমি কি করো? তুমি তাকাও এদিকে ওদিকে, তাকাও যে কেউ আসছে নাকি, তোমাকে ওইখান থেকে বলে দেবে যে কোন দিক গেলে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাবে। তাহলে আমরা কি করি সেই সময়, কি করি আমরা যখন আমাদের প্রবলেমে পড়ি, কোনো সমস্যাতে পড়ি, তখন আমরা দেখি যে কেউ আসে আমাকে সাহায্য করছে কি না, সাহায্যের জন্য আমরা এদিকে ওদিকে তাকি। তো সেম ভাবে যে যারা অসুস্থ হয় তারাও সেই সময়ে তারা আসে আমার কাছে, কিসের জন্য? সাহায্যের জন্য। আর আমি কি করি, তাদের মধ্যে যে তাদের মধ্যে ভয়, এবং তাদের মাঝে আমি চলে যাই, এবং তাদের মধ্যে কি করি, ওই ডিস্টেন্সটা কমে দেয়, এবং তার মধ্যে যে একটা সাহস সাহস জগিয়ে তুলি। তাতে কি হয়, তারা সুস্থ হতে এবং যে কোনো কাজের মধ্যে নিজেকে নিজেকে কি করা, যে নিজেকে যদি বলা হয় যে সে নিজেকে ওই কাজের মধ্যে দিয়ে উত্তীর্ণ করা, সেটা হয়ে থাকে। তাহলে এইটার জন্য কি হয়, এই কথাগুলোর মধ্যে দিয়ে কালামসের এক নতুন জ্ঞান অর্জন হতো। সেই জন্য সে তার বাবাকে তার দুনিয়াতে স্মরণ অনুকরণ বা নকল করতেন। পক্সি লক্ষ্মণ শাস্ত্রী কে ছিল? দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম শিবা টেম্পল। সে কি ছিল? প্রধান পুরোহিত ছিল। কোথাকার প্রধান পুরোহিত ছিল? রামেশ্বরমের শিবা টেম্পল। আর রামেশ্বরম কিসের জন্য বিখ্যাত? শিবা টেম্পলের জন্য। এই কোশ্চেনটা পড়ে যে রামেশ্বরম ফেমাস ফর ড্যাশ দিয়ে দিবে, তোমার চারটা অপশন দিয়ে দেবে, তখন অপশন আমাদের কি হবে, যেখানে শিবা টেম্পল হবে সেটাই আমাদের উত্তর হবে। ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ জয়নুল আবদিন। তাহলে জয়নুল আবেদিন একজন কাছের বন্ধু ছিলেন কে? আমাদের পক্সি লক্ষ্মণ শাস্ত্রী। দেখো এখানে কি হচ্ছে, যে পক্সি লক্ষ্মণ শাস্ত্রী একজন হিন্দু, এবং জয়নুল আবেদিন কি ছিলেন? একজন মুসলমান। তাহলে দুজন কি হচ্ছে, যে দুজন আলাদা কাস্টের মানুষ হয়ে তারা একে অপরের ধর্ম নিয়ে একসাথে বসে আলোচনা করতেন। কিন্তু এখনকার দুনিয়াতে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভিন্ন বিচ্ছেদ, দ্বন্দ্ব, ধান্দা রয়েছে, বিভিন্ন রকম ঝগড়া রয়েছে। তাহলে এই জন্য আমি দেখো এখানে লিখেছি মুসলিম অ্যান্ড হিন্দু ফ্যামিলিজ লিভিং ফ্রেন্ডলি, যে তারা সেই সময় আব্দুল কালাম তার নিজের চোখে বা নিজের শৈশবে দেখেছেন যে সেখানে তাদের এলাকাতে মুসলিমের পরিবার বেশি থাকা সত্ত্বেও হিন্দু এবং মুসলিমের মধ্যে কোনোদিনই ঝামেলা না হয়ে তারা একে অপরকে সাহায্য করে বন্ধুত্বপূর্ণ ভাবে বেঁচে রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের গোটা পুরো স্ট্রং রুস্টের ঘটনাটা। আমি যতটা কম সময়ে পেরেছি, কারণ তোমাদের সামনে পরীক্ষা, তাই আমি সামারি ওয়েতে প্রথম এইভাবে তোমাদেরকে বোঝাল। তাহলে যে তোমরাকে প্রথম থেকে আমি বলছি যে এটা স্ক্রিনশট করে খাতায় নোট ডাউন করে পরীক্ষার আগে দু একবার দেখে গিয়ে তোমরা নিশ্চয়ই কমন পাবে। যদি কমন না পাও তাহলে তোমরা আমাকে বলবে যে স্যার মিথ্যা কথা বলে বা আমাদের পড়ানোর প্রতি কোনোভাবে মন দিয়ে পড়াননি। আমি প্রতিটা কোয়েশ্চেন এবিটি প্রিভিয়াস ইয়ার, কারণ এই স্টোন রুটস আগে সিলেবাসও ছিল, প্রতিটা এমসিকিউ পিওয়াইকিউ দেখে, প্রশ্নবিচিত্রা দেখে, এবিটি দেখে, বিভিন্ন সোর্স থেকে কিভাবে এই টেক্সট থেকে কোশ্চেন আসছে সেগুলো সব দেখে আমি আজকের এই ছকটা বানিয়েছি, বলেই আমার আজকের লেখাগুলো অনেক ছোট ছোট হচ্ছে। তাই সেজন্য সবকে বলছি যে স্ক্রিনশট করে তোমাদের কোয়ালিটি বাড়িয়ে জুম করে করে দেখবে, অনেক হেল্পফুল হবে ভিডিওটা। আর আমি একইভাবে রাইডার্স টু দ্য সি তোমাদের পড়িয়েছি, তাই সবাইকে আরেকবার বলবো যে তোমরা গিয়ে রাইডার্স টু দ্য সি আরেকবার দেখে নাও, তাহলে তোমরা এই দুটোর থেকে, ওখান থেকে 5 এবং এখান থেকে এই টেক্সট থেকে তোমার 3 নাম্বার কমন পাবে। আর যে বাকি টেক্সট গুলো আছে সেগুলো তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমি বুঝবো যে তোমাদের চাহিদা রয়েছে। তাহলে আমি আবার যে টেক্সট গুলো সেগুলো তোমাদের পরীক্ষার আগেই
সবগুলা আমি ভিডিওগুলো আপলোড করে দেবো ইউটিউবে। তাই সব স্টুডেন্টসকে আরেকবার বলবো যে ভিডিওটা ভালো করে দেখো আর ভালো করে পড়ো। আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, তারাও যেন এই ভিডিওটা থেকে উপকৃত হয়। ঠিক আছে? কোনো কিছু যদি কোনোখানে মিস্টেক হয়ে থাকে তো একটু অ্যাডজাস্ট করে নেবে। থ্যাংক ইউ সকল স্টুডেন্টসকে।